দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। ছোটবেলা থেকেই রং নিয়ে খেলা করতে পছন্দ করতেন, তাই ক্যারিয়ার নির্বাচনেও রং তুলিকেই বেছে নেন উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার। রং তুলি নিয়ে অনেকে ক্যারিয়ার গড়লেও রাইসা তার তুলির ছোঁয়ায় পণ্যের উপর ফুটিয়ে তোলেন বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টের নানা নকশা। অন্যরকম সেসব নকশার নান্দনিকতা মন কেড়েছে শৌখিন মানুষদের। শিল্পের প্রতি ভালোবাসা থেকেই যাত্রা করেন আর্টজেনিক্স নামের এক প্রতিষ্ঠানের। রং তুলিতে রিক্সা পেইন্ট এক অন্যরকম আর্টওয়ার্ক। হ্যান্ডিক্রাফটের বাঁশ, শোপিস, হারিকেন, কেটলি, বাঁশ পেইন্টিং, গহনা, শাড়ি, ড্রেস, হোম ডেকোর নানা রকম শৌখিন জিনিসকে রং তুলিতে সাজিয়ে তুলছেন একজন। শৌখিন মানুষদের অনেকের ঘরে এখন শোভা পাচ্ছে বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টে আঁকা বিভিন্ন আসবাব ও তৈজসপত্র। অনেকেই তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন এই আর্টওয়ার্ক। অন্যরকম এই আর্টওয়ার্কের উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার। ইংরেজি সাহিত্যে উচ্চতর পড়াশোনা শেষে সংসার সামনে তেমন কিছু করা হয়নি তার। বছর চারেক আগে সিদ্ধান্ত নিলেন নিজের ভালো লাগা থেকে কিছু একটা করবেন। তখনই শখের আঁকাআঁকিকে আপন করে নিলেন। আমি আর্টজেনিক্সের উদ্যোক্তা, আর আমার মূলত কাজ হলো গিয়ে হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করা। রিক্সা পেইন্ট আমার সিগনেচার আইটেম। আর এই মাসেই আমরা এখানে একটা সেন্টার নেই। এই সেন্টারের সাথে কাজ হলো গিয়ে এএলএস পয়েন্ট আর আর্টজেনিক্সের একটা জয়েন্ট ভেঞ্চারে আমাদের এই কাজটা। আমি এখানে ট্রেনার হিসাবে মেনলি আছি। তো এখানে আমাদের মূলত হ্যান্ডিক্রাফটের বিভিন্ন আইটেম নিয়ে আমরা সবাইকে প্রশিক্ষণ দিব এবং সবাই মিলে আমরা দেশের উন্নতির জন্য কিছু করতে চাই। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আর যেহেতু আমি একজন আর্টিস্ট, যদিও পড়াশোনা ইংলিশ লিটারেচারে, কিন্তু আমি ছবি আঁকতে ভালোবাসি। দেশে বিদেশে বিভিন্ন ওয়ার্কশপ এবং আর্ট এক্সিবিশনে অনেকবার পার্টিসিপেট করি। তো আমি উদ্যোগ যখন গ্রহণ করলাম তখন ভাবলাম যে আমি ছবি আঁকার সাথে কিছু করতে চাই। তখন আমি দেখলাম যে আমাদের এই রিক্সার উপরে যে পেইন্টিংটা হচ্ছে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে এইটা নিয়ে একটু কাজ করতে চাই। আর আমি কাজ শুরু করতে না করতে আসলে করোনার কারণে সব লকডাউন যায়। তো ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে অবভিয়াসলি এটা একটা কষ্টের সময়, কিন্তু এখন আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই থেকে শুরু। ভেবে দেখলেন এখনকার রিক্সাগুলো আর আগের মতো সুন্দর নয়, হারিয়ে যাচ্ছে রিক্সার চিরচেনা সেই রঙিন কারুকাজ। আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তারা যারা, আমরা আসলে অনেকেই এটা পাই না। দেখা যায় যে যাদের কানেকশনস আছে বড় বড় টিমের সাথে, অনেক বেশি তাদের সাথে ইনক্লুডেড নানাভাবে, তারাই কিন্তু পাচ্ছে। কিন্তু আমরা ছড়াই ছিটে এরকম অনেকেই আছি যে আমাদের একটা ট্রেড লাইসেন্স রিনিউ করার যে টাকাটা দিতে হয় সেটাও আমাদের অনেক কষ্ট লাগে দিতে। কারণ আমরা অনেক 5,000 টাকা প্রফিট বের করা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট। কারণ আমরা যেটা বলছি যে হাতে তৈরি জিনিস চাইলেই ম্যাস প্রোডাকশন করতে পারছি না, সঠিক ভ্যালুটা পাচ্ছি না। কারণ অনেকেই বলে এটার দাম এত কেন, এর থেকে কমে তো আমি ডায়মন্ড কাট চুরি পাচ্ছি।
সিটি গোল্ডের চুড়ি পাচ্ছি, তো এটা কেন নিব? হ্যাঁ, তো এরকম অনেক কোয়েশ্চেনের সাথে আমাদের আসলে সম্মুখীন হতে হয়। তাই আমি মনে করি আমাদেরকে আরেকটু ফাইন্যান্সিয়াল লোনটা আরেকটু ইজি শর্তে হওয়া উচিত, এবং ডোনেশন যদি আমাদের মতো উদ্যোক্তারা পায়, আমি মনে করি যে আমরা উই ক্যান প্রুভ ইট। বংশানুক্রমে যারা রিক্সা পেইন্ট নিয়ে কাজ করতেন, কালের সাথে তাদের সন্তানরা আর সেই পেশায় আসছেন না। তাই হারিয়ে যেতে বসা রিক্সা পেইন্টিং নিয়ে নেমে পড়েন রাইসা। আমাদের এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় পণ্য নিয়ে আমরা এখানে ডিসপ্লে করেছি। হারিকেন কেতলির উপরে রিক্সা পেইন্ট, চায়ের কাপের উপরে রিক্সা পেইন্ট, ট্রাঙ্কের করেছি, এবং বিভিন্ন রকমের আইটেমের উপরে আমি করার চেষ্টা করি, এবং কিছুদিন পর পর নতুন কিছু আমি এক্সপেরিমেন্ট করি। তো রিসেন্টলি আমি কাঠের বাক্সের উপরে কিছু রিক্সা পেইন্ট করি, এবং একজন ভাইয়া ইউএসএ থাকে, সে আসলে তার বউকে কোনো সময়, মানে সিনিয়র ভাই আর কি, একটু সেকালের, মানে বউ তোমাকে ভালোবাসি কখনো বলতে পারেনি, হ্যাঁ, ডাইরেক্টলি বলতে পারেনি। তো সে আমাকে এটা কাস্টমাইজ অর্ডার দেয়, আর আমি খুব ভয় করি, কারণ কাস্টমাইজ অর্ডারগুলো হয় কি যে আমি আর্টিস্টকে বুঝালাম, সে তো আমার সামনে বসে করছে না, এক্স্যাক্টলি আমি যা বলছি সেটা করতে পারছে কি না। তো করে দিল, তো আমি ওই ভাইয়াকে দেখালাম, সে তো ভীষণ খুশি। সে তার বউকে নিয়ে, মোট কথা এটা একটা ভালোবাসার একটা জায়গা, প্লাস আমাদের দেশীয় ঐতিহ্যর সাথে একটা বউ তোমাকে ভালোবাসে, এটা যে লেখা। শুরুতে নিজের কাজকে আরো দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণে অংশ নেন রাইসা। নিজের পণ্যের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন মেলা এবং এক্সিবিশনে অংশগ্রহণ করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। আমি পেইন্টের পাশাপাশি গহনা নিয়ে তো খুব ভালোভাবেই কাজ করছি। আমার স্টুডেন্টরা আমার সাথে কাজ করছে। তো আমি কানে যেটা পরে আছি এটা রেজিনের গহনা বলে। তো রিসেন্টলি এটার অনেক পপুলারিটি এসেছে। আমার কাছ থেকে আমার স্টুডেন্টরাও ভালো কাজ যখন করে, আমার টিমেই আমার সাথে কাজ করে। এবং গলায় যেটা পরেছি এটা লুম বিডিংয়ের মালা, পুরাটুকু তাঁতিরা যেরকম কাপড় বুনে একটা শাড়ি বানায়, এই মালাটাও ওইভাবে তাঁতে বোনা মালা। তো লুম বিডিংয়ের মালা, এটা আমার সহযোগী আর একজন আপু আছে, খুবই সুন্দর কাজ করে, সেই মার্জিয়াপুর কাজ এটা। এবং এই কাজগুলো আমার কাছে না আমার খুব ভালো লাগে, কারণ আমি কোথাও বেড়াতে গেলে আমার আসলে আর্টিফিশিয়াল অন্য কিছু পড়তে ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমার ভালোবাসার কাজগুলো আমি ধারণ করি এবং আমি সেগুলো পড়ি। যত ভালো জায়গায় বা হাই ক্লাস সোসাইটিতেই যাই না কেন, আমি আমার পণ্য পরে যেতে ভালোবাসি। আই ফিল প্রাউড। নিজের একটা কারখানা থাকবে নিজস্ব সেটআপ। স্বীকৃতি পেতে চান হোলসেলার হিসেবে, ছড়িয়ে দিতে চান বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টের কারুকাজ। সেই লক্ষ্যে নিজেই প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন দক্ষ জনবল। বেসিক্যালি আমরা হস্তশিল্পে কাজ করি। তো রিক্সা পেইন্ট ব্যাপারে এই বিষয়টাতে আমরা একটু অজ্ঞত, জানি না। তো নতুন কিছু শেখার আগ্রহে আপুর সাথে আছি অনেক দিনই। আপু অনেক সুন্দরভাবে বিশদভাবে বুঝিয়ে হাতে কলমে ধরে কাজগুলো করে দেয়, ইভেন ভুল হলেও আমাদের বকা দেয় না। আর এত সুন্দর করে কালার মিক্সিং করে, এত সুন্দর করে রঙগুলো ফুটিয়ে তোলে, এটা শেখার জন্য এখানে আসা। তো দীর্ঘ সময় ধরে আমি এদের সাথে সম্পৃক্ত, এবং রিক্সা পেইন্টের ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের হেরিটেজ বা ঐতিহ্যের অংশ। তো সেইখান থেকে এই জিনিসটাকে টিকিয়ে রাখা এবং আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, আপনি উপরে হয়তো দেখেছেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কাপের গায়ে, বোতলের গায়ে, হ্যারিকেনের গায়ে যে আলপনাটা করা হয়েছে, সেটা বিশেষ এই ধরনটাকে, প্যাটার্নটাকে মাথায় রেখে। আর
রিক্সা পেইন্টটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ব্যাপার, এটা অনলি আমাদের কালচার, এটা কিন্তু আপনি ওয়ার্ল্ডের কোথাও দেখতে পাবেন না। সো আর এটা খুব যে ইজি সেটাও না, যে কালার মিক্সচার যেটা পেইন্টিংটা কীভাবে রংটা ফুটিয়ে তোলার জন্য, এই জন্য এটা একটু ডিফারেন্ট মানুষ। এখন তো এটা খুব চলছে সব জায়গাতে, যে আমরা বিভিন্ন ফ্রেম দেখতে পাচ্ছি, শো পিচে দেখতে পাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে রাইসা আমার খুব ভালো বন্ধু এবং আমার সাথে একসাথে আমরা কাজ করছি। আমরা যেহেতু ট্রেনিং প্রোভাইড করি বিভিন্ন ধরনের এবং উদ্যোক্তা প্রশিক্ষণ দিই, তো সেই ক্ষেত্রে আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে আমি ওকে আজকে ভলেন্টিয়ার করতে আসি। এবং আমি মনে করি রিক্সা পেইন্ট হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাদের জন্য খুবই আকর্ষণীয় একটা কাজের জায়গা হতে পারে, কারণ একে তো এটা আমাদের ক্ষুদ্র শিল্পের একটা অংশ, ঐতিহ্যের একটা অংশ, পাশাপাশি হচ্ছে প্রতিটি মানুষ যারা নতুনভাবে চিন্তা করছে যে আমি একটু ক্রিয়েটিভ কিছু করব, ইভেন যারা রিক্সা পেইন্ট নিয়ে কাজ করছে তারা ঘরে বসেও উদ্যোক্তা হতে পারছেন, তো বিভিন্ন ধরনের সুযোগ থাকছে। তো আমি মূলত আজকে আসি রেসাকে ভলেন্টিয়ার করার জন্য, ওদের এখানে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, পাশাপাশি আমিও কিছু অংশে এই কাজের সাথে জড়িত আছি। আমার খুব ভালো লাগে আর কি রিক্সা পেইন্ট। দায়িত্ববোধ, কাজের প্রতি ভালোবাসা আর হোঁচট খেয়ে দাঁড়ানোর মনোবল শক্ত করেছে রাইসা মানিজা আক্তারকে। চাঁদপুরে পতিত জমিতে চাষ হচ্ছে সবুজ মোলায়েম লন কার্পেট ঘাস। দেখলে মনে হবে যেন সত্যিকারের কোনো ঘাস কার্পেট। আর এই ঘাস বাণিজ্যিকভাবে চাষ করছেন প্রবাস ফেরত যুবক গোলাম রাব্বি। বাড়ি বা অফিসের আঙিনায়, বাগানে, কবরস্থানে পাহাড়ের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় কাজ করছে এই কার্পেট ঘাস। বর্তমানে চাঁদপুর থেকে অনলাইনের মাধ্যমে সারা দেশে তা বাজারজাত করা হচ্ছে। চাঁদপুরের প্রত্যন্ত এলাকার কৃষি জমিতে এখন শোভা পাচ্ছে সবুজ মোলায়েম লন কার্পেট ঘাস। গোলাম রাব্বি নামের এক যুবক 2 বছর আগে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া দোকানঘর এলাকায় প্রায় 40% পরিত্যক্ত জমি ভাড়া নিয়ে পরীক্ষামূলক পরিবেশবান্ধব এই ঘাসের চাষ শুরু করেন। বর্তমানে এটি লাভজনক ওই এলাকায় পৃথক 4টি স্থানে প্রায় 5 একর জমিতে তা চাষ করা হচ্ছে। দীর্ঘ 7 বছর বাহরাইনে কার্পেট ঘাসের কাজে কর্মরত ছিলেন গোলাম রাব্বি। সেখানে সৌন্দর্য বর্ধনে এই সবুজ কার্পেট ঘাস ব্যাপক ব্যবহার হয়। সেখান থেকে 2 বছর আগে দেশে ফিরে আসেন রাব্বি। পরে ঢাকা থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করে নিজ এলাকায় কার্পেট ঘাসের চাষ শুরু করে। মেক্সিকান বারমুডা গ্রাস লন কার্পেট ঘাস হিসেবে বেশি পরিচিত। লাভজনক ব্যবসা হওয়ায় এই ঘাস এখন অনলাইনে বসেই সারা দেশে বিক্রি করছেন রাব্বি। কার্পেট ঘাস চাষের দেশীয় প্রশিক্ষণ সহ সরকারি সহায়তা পেলে আরও বড় পরিসরে সাজাতে চান এই উদ্যোক্তা। পাশে একটা জমি নিয়ে এটাতে দোকান করে 40% জমি নিয়ে প্রথমে শুরু করি। আর এখন বর্তমানে আমার 5 একর জায়গা আছে। 40% জমি 2 বছর আগে, আর এখন বর্তমানে আমার 5 একরের বেশি জমি আছে। আলহামদুলিল্লাহ এই জায়গায় করতেছে। এখন বর্তমানে আমার 40 জন লোক আছে। আর ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে আগামী 1 বছরের ভিতরে আমার 20 থেকে 25 একর জায়গা আমি লন কার্পেট ঘাস উৎপাদন করব। তখন এখন 40 জন কাজ করে, তখন আমার 200 জন লোকের কাজের ব্যবস্থা হবে। তো এই সরকারি কিছু যদি আমরা সাহায্য পাই, সাহায্য হলে সরকারি যে খাত জমিগুলো থাকে এই খাত জমি যদি আমরা লিজ নিতে পারি সরকার থেকে, তাহলে আমরা অনেক উপকার হবে আর লোকের কর্মসংস্থান আমাদের বাড়াতে পারবো। আর এখন বর্তমানে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে সবার খরচ দিয়ে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা আমার আয় থাকে। যখন আমি শুরু করি তখন 1,20,000 টাকা আমি ইনভেস্ট করি লন কার্পেট ঘাসের উপরে। তখন তো নতুন ছিল, প্রথম তো এত ইনভেস্ট করা যায় না, মানে প্রথমে এটা পরীক্ষামূলকভাবে দেখছি না। আলহামদুলিল্লাহ তখন থেকে এটা আস্তে আস্তে মার্কেটে সেল হচ্ছে এবং অনেক চাহিদা বাড়তেছে। এখন আস্তে আস্তে ইনভেস্ট করতেছে এটার ভিতরে, ইনশাল্লাহ আরও ইনভেস্ট করবো এটার ভিতরে। লন কার্পেট এখন বর্তমানে আমার 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি মাসে আয় থাকে। খরচ মাল কত আছে এখন? বর্তমান মাল আমার 50 লক্ষ টাকা উপরে। বর্তমানে 90,000 বর্গফুট জমিতে
কার্পেট ঘাস চাষ করছেন রাব্বি। 1,20,000 টাকা নিয়ে যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে তার এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 20 লাখ টাকা। কার্পেট জাতীয় ঘাস স্কোয়ার ফিট হিসেবে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রত্যন্ত এলাকায় কার্পেট জাতীয় ঘাস চাষ স্থানীয় বেকার যুবকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে। এই ধরনের ঘাস চাষে বেকারত্ব দূর করার কথা জানিয়েছে স্থানীয় যুবকরা। রাব্বি ভাইয়ের এখানে 50 থেকে 60 জন লোক কাজ করে খাইতে পারতেছে। আমাদের মতো বয়সের ছেলেগুলা বেকারত্ব দূর হইতেছে রাব্বি ভাইয়ের উছিলায়। এখানে রাব্বি ভাই আজকে 1.5-2 বছর যাবত গাছ চাষটা করতেছে। গাছ চাষটা করার পর এখন আমরাও উদ্যোগ নিতেছি এলাকার ছেলে হইয়া যে বিদেশ যেয়ে কী করবো, এখন বাংলাদেশি থেকে এসব গাছের চাষ করার জন্য আমরা উদ্যোগ নিতেছি। মানুষ দেখতে খুব ভালোবাসে আর ওগুলো মানুষ নিয়ে লাগাইতেছে, আর ওই জিনিসটাই এখন মানুষ ওই রাব্বি ভাই প্রজেক্টের ভিতরে বিভিন্ন শ্রেণীর লোক কাজ করতেছে। জেলে আছে, বিভিন্ন বেকারত্ব ফলাফাইন আছে, তারাও কাজ করতেছে। 50 থেকে 60 জন তাদের হাজিরা দিতেছে। মানুষের একটা বেকারত্ব যারা ঘোরাফেরা করতেছে, ওই ঘোরাফেরাটা থেকে এখন মানুষ কাজ করে খাইতেছে। রাব্বির কার্পেট ঘাস চাষ প্রকল্পে বর্তমানে 1/2 লোকের কর্মসংস্থান হয়েছে। অনেক যুবকের বেকারত্ব দূর হয়েছে। 50-60 জন স্টাফ আমরা কাজ করি। এই কাজের দ্বারা আমাদের ফ্যামিলির সবার উপকার হইতেছে। আমাদের বাল বাচ্চা করে আমরা স্কুলে পড়াইতে পারতেছি। এই গাছের আয় দেওয়া দেশের উন্নয়ন হইতেছে। আর এরকম সবাই এরকম কাজ করে তাদের জীবিকা নির্বাহ হইতেছে। এই সাইডে মাল কাটতে আবার আমরা বিভিন্ন জায়গায় নিয়ে ঢাকায় নিয়ে লাগিয়ে দিই। চিটাগাঙের সেনাবাহিনীর ক্যাম্পে আমরা জায়গায় জায়গায় নিয়ে লাগিয়ে দিই। এই কর্মস্থানে অনেক মানুষ কাজ করে খাইতে পারে। কার্পেট জাতীয় ঘাস চাষাবাদে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগে কোনো কর্মসূচি নেই। ভবিষ্যতে কোনো কর্মসূচি আসলে বেকার যুবকদের আগ্রহী করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। কার্পেটিং ঘাস একটি অর্নামেন্টাল প্লান্ট। তো এই ধরনের এই ঘাস চাষের জন্য আমাদের চাঁদপুর জেলায় কোনো সরকারি কর্মসূচি নাই। যদি ভবিষ্যতে আসে আমরা কৃষকদেরকে পরামর্শ দেব এবং উৎসাহী এবং তরুণ উদ্যোক্তারা এই ফুল এবং কার্পেটিং ঘাস এগুলো চাষ করতে পারে। রাব্বির এই কার্পেট জাতীয় ঘাস চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নরসিংদী, বান্দরবান, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়েছে। রীতিমতো আয়োজন করে আলসেমির প্রদর্শনী হয়ে গেল কলম্বিয়ায়। শুয়ে বসে ঘুমিয়ে পালিত হলো বিশ্ব আলসেমি দিবস। 21 আগস্ট মহা ধুমধামে দিনটি উদযাপন করেন কলম্বিয়ার ইতাগুই শহরের বাসিন্দারা। এদিন মাঝ সড়কে বিছানা পেতে অবসর সময় কাটান তারা। মূলত হাসি আনন্দের মধ্য দিয়ে ব্যস্ত জীবনে অবসর সময়ের গুরুত্ব তুলে ধরতে পালিত হয় আলসেমি দিবস। শ্রেষ্ঠ কুরের সন্ধানে রাজার আলসেমি প্রতিযোগিতার আয়োজন। শৈশবের সেই গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে কলম্বিয়ার ইতাগুই শহরে। বিশ্ব আলসেমি দিবস পালনে মাঝ সড়কে কাঁথা বালিশ নিয়ে শুয়ে বসে দিন পার করেন বাসিন্দারা। মূলত ব্যস্ত জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরতেই আলসেমি দিবসের ব্যতিক্রমী আয়োজন। একই সাথে শিল্প সংস্কৃতি উপভোগে অবসরের গুরুত্ব প্রকাশ পায় এর মধ্য দিয়ে। পুরো আয়োজনের মধ্য দিয়ে চেষ্টা করা হয় আলসেমিকে স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরার। 1985 সাল থেকে কলম্বিয়ার ব্যস্ততম নগরী খ্যাত ইতাগুইয়ের সূচনা হয় এই দিবসটির। 27 বছর ধরে স্থানীয়ভাবেই দিনটি ধুমধাম করে পালন করত বাসিন্দারা। পরে 2012 সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় আলসেমির জন্য বিশেষ এই দিনটি। বিশেষ এই দিবস আয়োজনে ধুমধামের কোনো কমতি রাখে না ইতাগুইবাসী। নানা ঢঙে সাজিয়ে তোলা খাট বিছানা এবং অংশগ্রহণকারীদের বাহারি সাজ পোশাক নজর কাড়ে দর্শনার্থীদের। আয়োজিত হয় জমকালো প্যারেডও।
চাকাওয়ালা খাট নিয়ে চলে দৌড় প্রতিযোগিতা। কেবল আলসেমের প্রদর্শনী নয়, নানা ক্যাটাগরিতে পুরস্কারও দেওয়া। মুন্সিগঞ্জ জেলার শেষ প্রান্তের একটি গ্রাম। এই গ্রামে মানুষের বসতি শুরু হয়েছে আগে নাকি বানরের, বলতে পারে না ওই গ্রামের মানুষ। কারণ বানর ছাড়া এই জায়গার কথা কল্পনাও করা যায় না। এমনকি বানরের সংখ্যাও কম নয়। প্রায় 100 বছর ধরে মানুষ ও বানরের পাশাপাশি বসতি এই গ্রামে। সুনিবিড় সবুজে ঘেরা একটি গ্রাম খাররা। মুন্সিগঞ্জ জেলার একেবারে শেষ প্রান্তের এই গ্রামটিতে 100 বছর ধরে বানরের রাজত্ব। দিন দিন যেন বানরের আধিপত্য বেড়েই চলেছে এই গ্রামে। স্থানীয়দের জরিপ অনুযায়ী এই গ্রামে বর্তমানে প্রায় 2000 বানরের বসতি। তো বানরের লগে রিস্কি দেয়, ছাগল ডিস্টার্ব করে, এছাড়া কোনো যদি আপনার আসে সারাদিনও দাঁড়িয়ে থাকে কিছু বলবো না। তো বান্দরের যদি আপনি যদি খোঁজা দেন তাহলে অবশ্যই আপনাকে ওই খোঁজা দিব। অভিভাবকরা যে আমাদের নিতেও কষ্ট হয়, তাছাড়া ঘরে ঢুকে খাওয়া খাদ্য সব নষ্ট করে দেয়, ঠিক আছে। এবং মাঝে মাঝে আবার অনেকের কামড়ও দেয়। তো বলতে পারবো না, এটা তো আমার মনে করেন পূর্বপুরুষ থেকেই দেখতেছে, আরও 100 বছর আগে থেকেই দেখতেছে। আমরা জন্মেরও পূর্বপুরুষের শুনছি যে এরা মুরব্বীরা কইছে বানর এনে আছে। এই বানরে মনে করেন এই গাছপালায় তো খাই, ফল ফলাতে কিছু থাকে না, ওরা খায় আর কি খাইব, না খাওয়ার মতোই থাকে বেশিরভাগ। শিশুদের সাথে সখ্যতা ও খুনসিটি দুয়ে মিলে প্রগাঢ় বন্ধুত্ব বানরের সাথে এই গ্রামের শিশুদের। বিদ্যালয়ে যাওয়ার পথে বানরের আঁচড় খাওয়া শিশুর সংখ্যাও একেবারে কম নয় এই গ্রামে। শিশুদের হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায় বানরের দল। তবুও এই গ্রামের শিশুদের চোখে প্রকাশ পায় বানরের প্রতি মমতা, ভালোবাসা। আমি গেছি ঘরে, তারপর আমাকে ঘরে যে খামছে দিছে চিপস নিয়ে। তাই ব্যথা পেয়েছিল? হ্যাঁ, 5টা শুই দিছি। তারপর তোমার কি হয়েছিল? তাই তোমার কি স্কুলে যাইতে পারে না, স্কুলে মা বাবারা না গেলে স্কুলে বান্দর কামড় দিবার আহে, খামসি দেয়, পরে চিপ চুপ কিনলে বান্দর নিয়ে জায়গা কামড় দেয়। তোমার 2-1 বার দিছে কামড়? না, আমার দেয় না, আমার হাত থেকে চিপ নিয়ে জায়গা, বিস্কুট নিয়ে জায়গা। অত্যাচার, নির্যাতন সহ বানরের বিরুদ্ধে অনেক অভিযোগ খাররা গ্রামের প্রবীণদের। তবুও বানরকে প্রকৃতির অংশ মনে করেন তারা। যদি কোনো গার্জেন ছাড়া কোনো স্কুলে যাইতে পারে না, বাজারে থেকে কোনো খাদ্য কিংবা কোনো ধরনের খাবার নিয়ে কোনো লোক যাইতে পারবো না, বানরে নিয়ে যাব। আর এমন কোনো মাস নাই 2-1 মানুষে বানরে না কামড়ায়, কামড় দিলে তখন মাংস ছিঁড়া ফেলায়, এরে হয়তো মনে করেন মেডিকেলে নিতে হয়, সেলাই করতে হয়। বানরটা এখানে ঠিক কত বছর ধরে এখানে আছে বলাটা খুবই দ্রুহ ব্যাপার। দীর্ঘদিন আমি কেন, আমার বাবা বা দাদারাও তারা তাদের জন্ম থেকেই বানর দেখে আসতেছে, কিন্তু দিন দিন বানরের সংখ্যা অত্যাধিক বেড়ে যাচ্ছে। দেখতে সুন্দর, ভালো লাগে, সাথে সাথে আমাদের অনেকের কষ্ট হচ্ছে। খাবারের অভাবে অনেক সময় উচ্ছৃঙ্খল হয়ে ওঠে বানরগুলো। তবে মানুষের সাথে তাদের কোনো বৈরিতা নেই বলে জানালেন খাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আসলে বন্যপ্রাণী যে এলাকা তার পূর্ব বসতি,
সেখানেই উনি ভালো থাকেন। হঠাৎ এটা একটা অন্য জায়গায় নেওয়া হলে দেখা যায় ওগুলো আর ঠিক মতো পরিবেশের সাথে খাপ পাওয়া যাবে না, কারণ এলোমেলো বিক্ষিপ্তভাবে চলে আর ওইগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু ওগুলো ওদের ওটা চীনা পরিচিতি একটা এলাকা, ওই এলাকায় ওর হেবিট অভ্যাস, খাদ্য অভ্যাস, তারপরে ওর বংশবৃদ্ধি কোথায় ভালো হবে ভালো জানে, এই জন্য ওটা ওখানে ছিল। ওখানে থাকে হয়তো বর্তমানে মানুষের অতিরিক্ত বসত বাড়ি নির্মাণ বা জঙ্গল কেটে ফেলে আরও পরিবেশটাকে একটু মডার্ন করার চিন্তা ভাবনা, এই প্রেক্ষিতে হয়তো ওগুলো একটু দুরবস্থায় আছে। এ বিষয়ে আমি আমার বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে ইতিপূর্বে অবহিত করেছিলাম জিনিসটাকে, যে এখানে স্থায়ী প্রতিদিন কিছু খাবারের ব্যবস্থা করা। বানরের জন্য অভয়ারণ্য নির্ধারণ করার দাবি স্থানীয়দের। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।